ডিজিটাল বিপ্লব এই শব্দটা আমরা তো প্রায়ই শুনি তাই না? কিন্তু এর আসল মানেটা কি? এর মানে হচ্ছে এমন একটা পরিবর্তন যা একদম সাধারণ মানুষের জীবনকে বদলে দেয়। চলুন আজ দেখি বাংলাদেশ কিভাবে এই বিপ্লবের পথে হাঁটছে আর এর ফলে আমাদের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের পদ্ধতি বা কিভাবে পাল্টে যাচ্ছে। এই যে এত বড় একটা পরিবর্তন, এর মূলে আছে একটাই জিনিস, সার্ভিস। একবার ভাবুন তো, কয়েক বছর আগেও একটা সরকারি কাগজের জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। আর এখন সেই একই কাজ ঘরে বসে কয়েকটা ক্লিকেই হয়ে যাচ্ছে। এই রূপান্তরটাই হলো বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার মূল ভিত্তি, যা সবকিছুকে সাধারণ মানুষের হাতের মুঠো এনে দিয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেওয়া যাক এই ডিজিটাল সেবাগুলো ঠিক কিভাবে একজন সাধারণ নাগরিকের জীবনকে আরও সহজ করে তুলেছে। প্রথম উদাহরণটাই আসছে কৃষি খাত থেকে। আচ্ছা, আমাদের দেশের কৃষকদের কথা যদি ভাবি, তাদের অন্যতম বড় একটা চ্যালেঞ্জ কি? তথ্যের অভাব, তাই না? কখন ফসল সরবরাহ করতে হবে, ন্যায্য দাম পাওয়া যাবে কিনা, এই সব অনিশ্চয়তা তাদের জীবনকে কঠিন করে তোলে। ঠিক এখানেই পুঁজি একটা বিপ্লব নিয়ে এসেছে। এটা খুব সাধারণ একটা এসএমএস ভিত্তিক পরিষেবা, যা কৃষকদের সরাসরি চিনি কলের সাথে জুড়ে দেয়। ফলে তাদের আর অনুমানের ওপর নির্ভর করতে হয় না, আর মধ্যস্বত্বভোগীদের হয়রানি থেকেও মুক্তি মেলে। জাস্ট একবার চিন্তা করে দেখুন, একটা সাধারণ এসএমএস কিভাবে পুরো সরবরাহ ব্যবস্থাটাকেই বদলে দিতে পারে। সময়মতো তথ্য পেয়ে কৃষকরা এখন একদম ঠিক সময় আখ সরবরাহ করতে পারছেন। এতে তাদের আয় যেমন বাড়ছে, তেমনি চিনিকলগুলোর উৎপাদনও স্থিতিশীল থাকছে। এটা কিন্তু প্রযুক্তি ব্যবহার করে চিরায়ত কৃষিকে আরও দক্ষ করে তোলার একটা চমৎকার উদাহরণ। ধরুন, শহরে কাজ করা ছেলেটা গ্রামে থাকা বাবা মায়ের কাছে টাকা পাঠাবে। আগে কি যে ঝামেলা ছিল তা আমরা অনেকেই জানি। ইএমটিএস সেই ছবিটা পুরোপুরি বদলে দিয়েছে। এখন মাত্র 1 মিনিটের মধ্যে টাকা পৌঁছে যাচ্ছে প্রিয়জনের কাছে। এটা শুধু একটা টাকা পাঠানো নয়, এটা লক্ষ লক্ষ পরিবারের জন্য একটা ভরসা আর মানসিক শান্তির উৎস। জমি জমা নিয়ে ঝামেলা, দুর্নীতি, এটা তো আমাদের দক্ষিণ এশিয়ায় একটা বিরাট সমস্যা। আর এর একটা বড় কারণ হল রেকর্ডের স্বচ্ছতার অভাব। পর্চা এই সমস্যার সমাধানে একটা যুগান্তকারী পদক্ষেপ। এখন যে কেউ দেশে বা বিদেশে বসেই অনলাইনে জমির রেকর্ড চেক করতে পারে। এটা শুধু যে সময় বাঁচাচ্ছে তাই না, এটা স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতির সুযোগও কমিয়ে দিচ্ছে, যা দেশের নাগরিকদের জন্য একটা বিশাল স্বস্তি। ব্যাপারটা কিন্তু শুধু কাগজ থেকে ডিজিটালে যাওয়া না, এটা আসলে একটা মানসিকতার পরিবর্তন। এটা প্রমাণ করে যে সরকারি পরিষেবাগুলো আধুনিক, দক্ষ আর নাগরিক বান্ধব হতে পারে। এক সময়ের ধুলোমাখা ফাইলের স্তূপ এখন ডিজিটাল ডেটাবেসে পরিণত হয়েছে, যা নাগরিকদের ক্ষমতায় না একটা শক্তিশালী হাতিয়ার। গল্পটা কিন্তু শুধু সরকারি সেবাতেই আটকে নেই। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো ক্ষেত্রেও এর প্রভাব পড়ছে, স্বাস্থ্য আর যাতায়াত। এখন প্রত্যন্ত গ্রামের একজন রুগীও শহরের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারছেন টেলিমেডিসিনের মাধ্যমে। আবার ধরুন, ঈদের সময় ট্রেনে টিকিটের জন্য ওই যে লম্বা লাইনে দাঁড়ানোর ভোগান্তি, সেটাও কমেছে টিকিটিংয়ের কল্যাণে। এগুলোই হলো প্রযুক্তির আসল শক্তি। এটি দূরত্ব কমায় আর জীবনকে সহজ করে তোলে। আচ্ছা, সরকারি সেবার বাইরে কি হচ্ছে? বেসরকারি খাতও কিন্তু পিছিয়ে নেই। তারাও এই প্রযুক্তিকে দারুণভাবে কাজে লাগাচ্ছে, বিশেষ করে পণ্য কেনা-বেচার পদ্ধতিতে। চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক। এক সময়ে যেমন নদীপথে ব্যবসা-বাণিজ্য চলত, এখনকার দিনে ব্যবসার সেই হাইওয়েটা হলো ইন্টারনেট। বাংলাদেশের বাজারগুলো এখন আর কোনো ভৌগোলিক সীমানায় আটকে নেই। ছোট ছোট উদ্যোক্তা থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলো এখন কমার্সের মাধ্যমে সারা দেশের গ্রাহকদের কাছে তাদের পণ্য পৌঁছে দিচ্ছে। প্রসেসটা শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? মাত্র 3টা ধাপ, কিন্তু এর প্রভাবটা বিশাল। ঢাকার একজন গৃহিণী এখন ঘরে বসে নিজের তৈরি করা পিঠা হয়তো সারা দেশে বিক্রি করছেন, অথবা কোনো এক গ্রামের কারিগর তার হস্তশিল্প সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছেন। কমার্স শুধু একটা প্রযুক্তি নয়, এটা হাজারো নতুন উদ্যোক্তার স্বপ্নের দরজা খুলে দিয়ে। বাংলাদেশে অনলাইন কেনাকাটার প্রসারের পেছনে ক্যাশ অন ডেলিভারি বা সিওডির ভূমিকা কিন্তু অনেক।
যেখানে এখনও অনেকেরই ক্রেডিট কার্ড নেই বা অনলাইনে টাকা দেওয়ার ব্যাপারে একটা দ্বিধা কাজ করে, সেখানে এই পদ্ধতিটা একটা সেতুর মতো কাজ করেছে। ক্রেতারা জিনিসটা হাতে পেয়ে দেখে তারপর টাকা দিতে পারছেন। এটা তাদের মধ্যে আস্থা তৈরি করেছে এবং ই-কমার্সকে দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে সাহায্য করেছে। কেনা বেচা তো হলো, এবার আসি কাজের কথায়। আইসিটি কিন্তু আমাদের কাজের ধরনটাও একদম বদলে দিচ্ছে। মানে ব্যাপারটা এমন না যে প্রযুক্তি শুধু পুরনো কাজগুলোকেই সহজ করে দিচ্ছে, বরং এমন সব নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে যা আমরা আগে হয়তো ভাবতেও পারতাম না। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো আউটসোর্সিং, যা বাংলাদেশের তরুণদের জন্য বিশ্বব্যাপী কাজের বাজারটাই খুলে দিয়েছে। ভাবুন তো, বাংলাদেশের কোনো এক ছোট শহরের এক তরুণ বা তরুণী নিজের ঘরে বসেই কাজ করছে আমেরিকার কোনো বড় কোম্পানির জন্য, আর বৈদেশিক মুদ্রা আয় করছে। এটাই আউটসোর্সিং। এটা শুধু একটা চাকরি নয়, এটা ভৌগোলিক সীমানা পেরিয়ে মেধা আর দক্ষতার বিশ্বায়ন। এর ফলে দেশের অর্থনীতি যেমন শক্তিশালী হচ্ছে, তেমনি হাজারো তরুণের স্বপ্নও পূরণ হচ্ছে। আচ্ছা, এই যে এত কিছু হচ্ছে, অর্থনীতি, সরকারি সেবা, এর বাইরে আমাদের সামাজিক জীবনে কি প্রভাব পড়ছে? চলুন এবার সোশ্যাল মিডিয়ার দিকে একটু তাকাই। দেখতে দেখতে প্রায় 2 দশক হয়ে গেল ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নেই, তাই না? এগুলো আমাদের সামাজিক আর সাংস্কৃতিক জীবনেরই একটা অংশ হয়ে গেছে। খবর পাওয়া থেকে শুরু করে সামাজিক আন্দোলন, এমনকি ছোটখাটো ব্যবসাও এখন এইসব প্ল্যাটফর্মকে কেন্দ্র করেই গড়ে উঠছে। সংখ্যাটা একবার দেখুন, 200 কোটিরও বেশি বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এটা। আর বাংলাদেশও কিন্তু এই বিশাল নেটওয়ার্কের একটা খুব সক্রিয় অংশ। এখানে ফেসবুক শুধু বন্ধুদের সাথে যোগাযোগের মাধ্যম নয়, এটা খবর, বিনোদন আর ব্যবসারও একটা প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা নিজস্ব চরিত্র আছে। যেমন ধরুন, ফেসবুক হলো আমাদের বসার ঘরের মতো, যেখানে আমরা বন্ধু আত্মীয়দের সাথে জীবনের নানা মুহূর্ত শেয়ার করি। অন্যদিকে টুইটার, সেটা অনেকটা খোলা ময়দানের মতো, যেখানে ছোট ছোট কথায় বড় বড় মতামত দ্রুত ছড়িয়ে পড়ে। এই ভিন্নতায় ব্যবহারকারীদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ করে দেয়। ইনস্টাগ্রামকে এখন কে শুধু ছবি শেয়ার করার জায়গা বলে? এটা তো এখন একটা জলজন্ত ডিজিটাল শোরুম। বাংলাদেশের অনেক ছোট ফ্যাশন ব্র্যান্ড বা হস্তশিল্পের ব্যবসা শুধুমাত্র ইনস্টাগ্রামের মাধ্যমেই বিশাল গ্রাহক তৈরি করেছে। এটা প্রমাণ করে যে সঠিক প্ল্যাটফর্মে সৃজনশীলতার ব্যবহার করে যে কেউই তার ব্যবসাকে সফল করতে পারে। তো সব মিলিয়ে আমরা কি দেখলাম? গল্পটা আসলে শুধু ইন্টারনেট বা স্মার্টফোনের নয়। এটা হলো কৃষি, বাণিজ্য, কর্মসংস্থান আর সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা গোটা দেশের পুনর্গঠনের গল্প। প্রযুক্তি এখানে কেবল একটা হাতিয়ার। আসল পরিবর্তনটা ঘটছে মানুষের জীবনযাত্রায় আর দেশের অর্থনীতিতে। বাংলাদেশ এখন একটা ডিজিটাল যাত্রার ঠিক মাঝপথে। এই পর্যন্ত যা হয়েছে তা সত্যি অসাধারণ, কিন্তু আসল প্রশ্ন হল, এরপর কি? জাতি হিসেবে আমরা যেহেতু আরও বেশি ডিজিটাল হচ্ছি, আমাদের সামনে যেমন নতুন নতুন সুযোগ আসবে, তেমনি আসবে নতুন চ্যালেঞ্জও। ভবিষ্যতে ডিজিটাল বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে আজকের প্রজন্মের উদ্ভাবন আর দূরদর্শিতার উপর। দেখার বিষয় এই গল্পটা আগামীতে কোন দিকে মোড় নেয়।